আসসালামু আলাইকুম। গল্পের গপ্পতে আপনাদের স্বাগতম। আমি মিতুল। বিশ্ব সাহিত্যের রত্নভান্ডার থেকে বিভিন্ন ধরনের রহস্য, রোমাঞ্চকর গল্প, কিশোর গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, ভৌতিক, অলৌকিক, মজাদার সব গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের গপ্প। আজকে আমি আপনাদেরকে শোনাবো বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ 'তিন গোয়েন্দার' লেখক রকিব হাসানের 'সৈকতে সাবধান' গল্পটি। রকিব হাসানের জন্ম ১৯৫০ সালে কুমিল্লা জেলায়। তিন গোয়েন্দার লেখক হিসেবে আত্মপ্রকাশ করার আগে তিনি জনপ্রিয় মাসিক রহস্য পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে ছদ্মনামে তার প্রথম বই প্রকাশিত হয়। তিনি অনুবাদ করেছেন অনেক বিশ্ববিখ্যাত লেখকের ক্লাসিক উপন্যাস, যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্রাম স্টোকারের ড্রাকুলা, অ্যারাবিয়ান নাইটস ইত্যাদি। সৈকতে সাবধান প্রথম প্রকাশিত হয় ১৯৯৮ সালে সেবা প্রকাশনী থেকে। এই গল্পের প্রধান চরিত্রে আছে মুসা আমান, জর্জিনা পার্কার, রিকি, লীলা ও জন। সৈকতে সাবধান গল্পটি আমরা ৩ ভাগে নিয়ে এসেছি। আজকে শুনবেন তার প্রথম পর্ব। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে গল্পের পাশে থাকবেন। তাহলে শুরু করছি রকিব হাসানের সৈকতে সাবধান প্রথম পর্ব। বিকেলটা মায়ের সঙ্গে কাজ করে কাটালো জিনা। গাড়ি থেকে মালপত্র নামানো, ব্যাগ সুটকেস খুলে জিনিসপত্র গোছানো, দীর্ঘদিন বন্ধ থাকা ঘরগুলো সাফসুতরো করা, খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র এনে রাখা, অনেক কাজ। জিনার বাবা মিস্টার পার্কার কোনো সাহায্যই করতে পারলেন না। করতে এসেছিলেন, কিন্তু কাজের চেয়ে অকাজ বেশি। উল্টোপাল্টা করে দিয়ে কাজ আরো বাড়াতে লাগলেন। শেষে তাকে বিদায় দিয়ে রেহাই পেয়েছেন মিসেস পার্কার। বারান্দায় বসে একটা বিজ্ঞাপনের বইতে ডুবে আছেন এখন মিস্টার পার্কার। বালিয়াড়ির আড়ালে অস্ত যাচ্ছে সূর্য। প্রবল বাতাসে নুয়ে নুয়ে যাচ্ছে বাড়ির পেছনের সরবন। মিসেস পার্কার রান্নাঘরে। হট ডগ আর মাংস ভাজার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। ডিনারের পর উপরে চলে এলো জিনা। হাত মুখ ধুয়ে কাপড় বদলানোর জন্য আলমারি খুলল। অ্যান্টিক ড্রেসিং টেবিলের সামনে রাখা ঘড়ির দিকে তাকালো। দেরি হয়ে গেছে। মুসারা বসে থাকবে। দেখা করার কথা ৭:৩০টায়। টান দিয়ে পাজামা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল সে। আলমারি ঘেঁটে বের করলো একটা ডেনিম কাট অফ। মা নিচ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল। সৈকতে যাবে না? মিস্টার পার্কার বললেন। না, তুমি যাও, আমি এই চ্যাপ্টারটা। মিসেস পার্কার বললেন, একা যেতে ইচ্ছে করছে না। থাক, সকালে নাস্তার জোগাড়টা করে ফেলি গে। মিস্টার পার্কার বললেন, কিছুক্ষণ শুয়ে থাকলেও তো পারো, অনেক পরিশ্রম করেছো। মায়ের কণ্ঠ শোনা গেল। আগে কাজকর্মগুলো সেরে ফেলি, তারপর না হয়। আয়নার সামনে বসে আয়নার সামনে এসে বসলো জিনা। তামাটে চুল অনেক লম্বা হয়েছে, তারপরেও কাটতে ইচ্ছে করলো না। ভাবতেই হেসে উঠল তামাটে চোখের বড় বড় দুটো মণি। মনে পড়ল কয়েক বছর আগের গোবেল বিচের কথা। তখন চুল কেটে ছেলেদের মতো করে রাখতে পছন্দ করতো সে। এখন রাখে লম্বা চুল। মাত্র কয়েক বছরেই কত পরিবর্তন এসে যায় একজন মানুষের, বিশেষ করে মেয়েদের। আগে হলে রাফিয়ানকে অবশ্যই সঙ্গে আনতো। কোথাও বেড়াতে গেলে ওকে ফেলে যাওয়ার কথা ভাবতেই পারতো না। আর এখন দিব্যি ফেলে এসেছে বাড়িতে, রকি বিচের বাড়িতে। আনাটাই বরং ঝামেলার মনে হয় ওর কাছে। সৈকত শহর স্যান্ডি হলেতে বেড়াতে এসেছে ওরা। গরমকালটা এখানে কাটানোর ইচ্ছে মিসেস পার্কারের। মিস্টার পার্কারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যেখানেই যান, বই আর গবেষণায় ডুবে থাকতে পারলেই তিনি খুশি। নিচে নেমে হাত নেড়ে মাকে গুড বাই জানিয়ে বাইরে বেরিয়ে এলো জিনা। বাড়ির সামনের দিকটা ঘুরে এসে দ্রুত পায়ে হাঁটতে লাগলো বিচ হ্যাভেন ড্রাইভ ধরে শহরের দিকে। বিচ হ্যাভেন ড্রাইভ, আহা কি নাম! কানা ছেলে, তার নাম পদ্মলোচন। শুরু এবড়ো থেবড়ো একটা পথ, খোয়াও বিছানো হয়নি ঠিক মতো। গুচ্ছ গুচ্ছ সামার কটেজ গুলো কাছ থেকে মিনিট 10 হেঁটে এলে পড়বে এক চিলতে বালিতে ঢাকা জমি।
চারপাশ ঘিরে জন্মেছে সরবন। তারপর বিশাল ছড়ানো প্রান্তর, ঘাসে ঢাকা। মাঝে মাঝে তাতে মাথা তুলে রেখেছে এক আধটা ওক কিংবা উইলো গাছ। ওগুলো সব পার হয়ে গেলে দেখা মিলবে ছোট্ট শহরটার। রাস্তা ধরে মিনিট পাঁচেক এগুতেই সরবনে আড়াল থেকে লাফ দিয়ে সামনে এসে পড়ল একটা ছায়ামূর্তি। বাঘ আর কুকুরের মিশ্র ডাকের মতো চিৎকার করে উঠল খাউম বলে। হাত চেপে ধরল জিনা। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল জিনা। অস্ফুট একটা শব্দ করলো। মুখোমুখি হলো মূর্তিটার। কেমন ভয়টা দেখালাম! হাসি ছড়িয়ে পড়েছে মুসার মুখে। ঝকঝকে সাদা দাঁত। জিনা বলল, ভয় না কচু, কিচ্ছু ভয় পাইনি আমি। মুসা বলল, তাহলে চেঁচিয়ে উঠলে কেন? জিনা বলল, কোথায় চেঁচালাম? কোথায় চেঁচালে? দাঁড়াও, সাক্ষী জোগাড় করছি। সরবনের দিকে তাকিয়ে ডাক দিল মুসা, রিকি, বেরো। সরবনের ভিতর থেকে বেরিয়ে এলো মোসার চেয়ে অনেক খাটো রোগা একটা ছেলে। গাজর রঙের কোকড়া চুল, নীল চোখ, লাজুক ভঙ্গি, খুব শান্ত। ওর দিকে হাত বাড়ালো মোসা, বলল, দাও $5। বলেছিলাম না ভয় দেখাতে পারবো। জিনার চোখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল রিকি। কড়া দৃষ্টি সহ্য করতে পারল না। বলল, তা তো বলেছিলে। কোমরে হাত দিয়ে খেকিয়ে উঠল জিনা। বলল, আমি ভয়ে চিৎকার করেছি? আমি? ভয়ে প্রায় কুঁকড়ে গেল ছেলেটা। বলল, "আ, না না না।" আমার মুসার দিকে চোখ পড়তেই আবার বলল, করেছে, কিন্তু।" হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে লাগলো জিনা। বলল, না, তোমাকে আর মানুষ করা গেল না। পুরুষ মানুষ, এত ভয় পাও কেন? জবাব না দিয়ে মাথা নিচু করে রইল রিকি। মাস দুই হলো জিনাদের বাড়ির পাশে ওদেরই অন্য একটা বাড়ির ভাড়া নিয়েছে রিকিরা। ভীষণ লাজুক ছেলে। 2 মাসে জিনা আর তিন গোয়েন্দা ছাড়া আর কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারেনি। পড়শি বলে ওরাই যেচে পড়ে খাতিরটা করেছে, নইলে তাও হতো না। আজই এলে? আজই এলে? পাশাপাশি হাঁটতে হাঁটতে জানতে চাইল মুসা। আজ বিকেলে, জবাব দিল জিনা। বাড়িটা ভালোই, কিন্তু পরিষ্কার করতে জান শেষ। 1 হপ্তা লাগবে। মুসা বলল, আমাদেরটাও একই। কাল এসে তো ঢুকেই মাথা খারাপ হওয়ার জোগাড় মার। একটা জানালার কাঁচ ভেঙে কি জানি এক কি জানোয়ার ঘরে ঢুকেছিল। আমাদের কার্পেটটাকে বাথরুম মনে করেছিল। টিনা বলল, ওয়াক থু, আন্টির নিশ্চয় দাঁত কপাতে লেগে গিয়েছিল। মোসা হেসে বলল, না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো খানিকক্ষণ, তারপর ঘুরে বেরিয়ে গেল ঘর থেকে। আর কোনোদিন আসবো না বলে রকি বিচে ফিরে যেতে চেয়েছিল তক্ষুনি। আমি আর বাবা অনেক কষ্টে ঠেকিয়েছি। এটা কি রকি বিচের চেয়ে খারাপ জায়গা? পেছন থেকে বলল রিকি। জিনা আর মুসা কয়েক জিনা আর মুসার কয়েক কদম পেছন থেকে হাঁটছে। মুসা জবাব দিল, আমার তো ভালোই লাগছে। দারুণ। সারাটা বিকেল সাগরে সাঁতরে কাটালাম, রোদের মধ্যে পড়ে থাকলাম, রাতে সৈকতে পার্টি হবে, সকালে উঠে নতুন করে আবার সব শুরু হবে। কি মজা! রিকি বলল, নতুন করে কি শুরু হবে? মোসা বলল, গাধা নাকি বুঝলে না? আবার বেড়ানো, সাঁতার কাটা, রোদে পোড়া, রাতে পার্টি। রিকি বলল, একঘেয়ে লাগবে না? মোসা বলল, মোটেও না। থাকো না 2-3 দিন, বুঝবে আনন্দ কাকে বলে। আঁকাবাঁকা কাঁচা রাস্তাটা ঘাসের মাঠ পেরিয়ে একগুচ্ছ সাদা রং করা কাঠের বাড়ির পাশ কাটিয়ে চলে গেছে শহরের দিকে। শহরের মেইন রোডের কাঠের তৈরি ফুটপাতে যখন ওরা উঠলো, বাতাস তখন বেশ গরম। এদিক ওদিক তাকাতে লাগলো। মুসা বলল, আরে, প্রিন্সেসের পাশে আবার ভিডিও গেম মার্কেটও খুলেছে দেখছি। রিকি, টাকা পয়সা কিছু এনেছো? জিনিস জিন্সের পকেট হাতড়ে নীল রঙের প্লাস্টিকের বুট অ্যান্ড লাইটারটা শুধু বের করে আনলো রিকি। সবসময় জিনিসটা তার পকেটে থাকে। মাথা নাড়ল।
না, আনেনি। জিনা বলল, এই গরমের মধ্যে ওই বদ্ধ জায়গায় ঢোকার ইচ্ছা হলো কেন তোমার? বেড়াতে এসেছি, বেড়াবো। ঘরে আটকে থাকার কোনো মানে হয় না। সেটা যে ধরনেরই ঘর হোক না কেন। চলো, খানিকক্ষণ হাঁটাহাঁটি করে সৈকতে চলে যাই। মার্কেটের দিকে শেষবারের মতো লোভাতো দৃষ্টি নিক্ষেপ করে পা বাড়ল মোসা। বলল, চলো। কি আর করা। মেইন স্ট্রিট ধরে হাঁটছে ওরা। জিনা ভাবছে, কিশোর আর রবিন থাকলে ভালো হতো। ওরা আসেনি। ইয়ার্ডে প্রচুর কাজ। এই গ্রীষ্মে মেরি চাচি আর রাশেদ পাশা কোথাও বেড়াতে যাবেন না। কিশোরকেও আটকে দিয়েছেন চাচি। আর রবিন আবার পা ভেঙে পা ভেঙেছে পাহাড়ে চড়তে গিয়ে। এখন শয্যাশায়ী। পাহাড়ে চড়া ওর কাছে নেশার মতো। বহুবার পা ভেঙেছে। এমনও হয়েছে জোড়া লাগতে না লাগতে আবার ভেঙেছে কয়েক মাসের মধ্যেই। তাও পাহাড়ে ওঠা বন্ধ করতে পারে না। কিশোর অবশ্য বলে দিয়েছে ইয়ার্ডের কাজ সেরে ফাঁক পেলেই চলে আসবে। তবে সেই ফাঁকটাই পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে জিনার। সবাই একসঙ্গে না থাকলে জমে না। কিন্তু আসতে না পারলে কি আর করা, মেনে নিতেই হয়। মেইন রোডের একধারে সারি সারি দোকানের পাশ দিয়ে হেঁটে চলল ওরা, উইন্ডোতে সাজানো জিনিসপত্র দেখতে দেখতে। টুরিস্ট সিজন সবে শুরু হয়েছে। এখনই প্রচুর ভিড়। মেইন স্ট্রিটে যানজট, ফুটপাতে মানুষের জট। একা, জোড়ায় জোড়ায় কিংবা দল বেঁধে হাঁটছে। যার যেভাবে খুশি যেদিকে ইচ্ছে। কারোরই কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আচমকা চিৎকার করে উঠল মুসা। খাইছে! রাস্তার অন্য পারে পুরোনো আমলের তৈরি সিনেমা হলটার দিকে চোখ। কি সব পোস্টার লাগিয়েছে দেখেছো? ভূত প্রেতেরা উৎসব করছে নাকি? রিকির কাঁধে হাত রাখলো সে। চলো তো, কাছে গিয়ে দেখি। জিনা আর রিকিকে প্রায় টানতে টানতে নিয়ে রাস্তা পেরোলো সে। আসিতেছে কিংবা আগামী আকর্ষণ লেখা পোস্টারগুলো দেখতে দেখতে বলল, সব তো দেখা যাচ্ছে হরর ছবি। একটা অদ্ভুত ব্যাপার। ভূত প্রেতকে ভয় পায় মশা, অথচ ওসব ছবির প্রতি তার আকর্ষণ বেশি। গুমিয়ে উঠল জিনা। মুসার যতটা পছন্দ, এ ধরনের ছবি তার ততটাই অপছন্দ। মুসার হাত ধরে টান দিল সে। এসো তো, পচা জিনিস দেখতে ভাল লাগছে না। ওদিকে কি হচ্ছে দেখি। রাস্তার শেষ বাড়ি এই সিনেমা হলটা। শহরটাও যেন শেষ হয়ে গেছে এখানে। কংক্রিটের তৈরি ছোট্ট আয়তাকার একটা জায়গাকে পার্কিং লট করা হয়েছে। তার উপরে ঘাসে ঢাকা মাঠ। শহরের অধিবাসীদের পিকনিক স্পট, জনসমাবেশ আর অন্যান্য কর্মকাণ্ডেও ব্যবহৃত হয়। আজ রাতে অনেকগুলো উজ্জ্বল স্পটলাইটের আলোয় আলোকিত হয়ে আছে জায়গাটা। আলোর সীমানার বাইরে আবছা অন্ধকারে কয়েকটা ট্রাক আর ভ্যান গাড়ির কালো অবয়ব চোখে পড়ে। এগিয়ে গেল তিনজনে। কার্নিভালের প্রস্তুতি চলছে। শ্রমিকদের হাঁকডাক, করাতের খড়খড় আর হাতুড়ির ঠাকুর টুকুর শোনা যাচ্ছে অনবরত। কেমন যেন বাস্তব লাগছে না পরিবেশটা। স্পটলাইটগুলো আকাশের দিকে তুলে দেওয়া হয়েছে। নিচে তাই আলোর চেয়ে ছায়াই ছড়াচ্ছে বেশি। ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে শ্রমিকরা। কালো নীরব একটা দৈত্যের মতো অন্ধকারে মাথা তুলে রেখেছে একটা নাগরদোলা। খুঁটি থেকে ঝুলছে রঙিন আলো। খাবার আর খেলার স্টলগুলো খাড়া করে ফেলা হচ্ছে অবিশ্বাস্য দ্রুততায়। ছোট্ট একটা রোলার কোস্টার বসাতে গলদঘর্ম হচ্ছে কয়েকজন লোক। মাঠের কিনারে পাশাপাশি দাঁড়িয়ে দেখতে লাগলো মুসা, জিনা আর রিকি। গ্র্যাভিটন আছে নাকি ওদের, কে জানে। আচমকা যেন ঘোরের মধ্যে কথা বলে এলো রিকি। বুঝতে পারল না মুসা। বলল, কি ট্রন? গ্র্যাভিটন। গ্র্যাব থেকে গ্রেভি। গ্রেভ মানে জানো না? কবর। মুসা বলল, ও, তো সেটাতে কি হয়? কবরে ঢোকায় নাকি? রিকি বলল, অনেকটা ওরকমই। বন বন করে ঘুরতে থাকে। হঠাৎ মেঝেটা সরে যায়। সময় মতো লাফ দিয়ে যদি দেয়ালের কাছে সরে যেতে পারো, বাঁচলে। নইলে পড়তে হবে নিচে অন্ধকার গর্তে। জিনা বলল। রোমাঞ্চকর মনে হলো জিনার। বাহ, দারুণ খেলা তো। অবাক হয়ে রিকির দিকে তাকিয়ে আছে মোসা। বলল, এই খেলা তোমার পছন্দ? তাড়াতাড়ি হাত নাড়ল রিকি। না না, ওটা কোনো খেলা হলো নাকি? এত ভয় পেতে কে চায়? বিপদও কম না।
অন্ধকার মাঠে দৈত্যটার দিকে তাকিয়ে আছে জিনা। বলল, নাগরদোলাও আমার ভালো লাগে। ওসব পোলাপানের খেলা। মুসা বলল, এর মধ্যে উত্তেজনার কি আছে? জিনা বলল, সবকিছুতে উত্তেজনার দরকার হয় নাকি? খেলা খেলাই, মজা পাওয়াটা আসল কথা। জিনার হাত ধরে টানলো মুসা। বলল, দেখা তো হলো, চলো সৈকতে। এখানে বিরক্ত লাগছে আমার। পরিষ্কার রাতের আকাশ, উজ্জ্বল, মেঘমুক্ত। জ্যোৎস্নায় বালির সৈকতটাকে লাগছে চড়া রূপালি ফিতের মতো। পানির কিনার ধরে হাত ধরাধরি করে খালি পায়ে হেঁটে যাচ্ছে নারী পুরুষ। গোড়ালিতে মৃদু বাড়ি খাচ্ছে ঢেউ। পাউডারের মতো মিহি বালিতে চাদর বিছিয়ে বসে হাসাহাসি করছে, গান গাইছে, চেঁচামেচি করছে ছেলেমেয়েরা। কেউ বাজাচ্ছে টেপ, ড্রামের ভারী ঘুম ঘুম শব্দ চলছে রক মিউজিক। তার সঙ্গে পাল্লা দিচ্ছে রেডিওর গান। ঢেকে দিচ্ছে সৈকতে ক্রমাগত আছড়ে পড়া ঢেউয়ের ছলাৎল শব্দকে। বালিয়াড়ির গোড়ায় আগুন জ্বেলে বসেছে কয়েকটা ছেলে মেয়ে। বালির উপর দিয়ে ওদের দিকে খালি পায়ে হাঁটতে গিয়ে কয়জনকে চিনতে পারলো জিনা আর মোসা। স্যান্ডি হলেরই বাসিন্দা ওরা। আগেরবার বেড়াতে এসে পরিচয় হয়েছে। ডাক দিল মুসা, হাই টনি। ফিরে তাকালো টনি হাওয়ায়। আগুনের আলো আর ছায়া নাচে ছেলেটার চোখে মুখে। বেশ লম্বা, হাঁটু করে ছাঁটা কালো চুলের গোড়া ঝাড়ুর শলার মতো খাড়া খাড়া। মুসাকে দেখে উজ্জ্বল হলো মুখ। আরে মোসা, কেমন আছো? এখনো ভূতের ভয় কাবু? তুমিও কি এখনো সেই বোকাই রয়ে গেছো? বলেই এক থাপ্পড় কষালো ওর পিঠে। গুঙিয়ে উঠলো টনি। উফ, বাপরে! গায়ে জোর কমেনি একটুও। হেসে উঠলো দুজনেই। পরিচিত সবগুলো ছেলে মেয়ে স্বাগত জানালো জিনা আর মুসাকে। সরে গিয়ে বসার জন্য জায়গা করে দিল। পরিচয় করিয়ে দিল অপরিচিতদের সঙ্গে। কড়কড়, ফুটফাট নানা রকম বিচিত্র শব্দ করছে আগুন। আরামদায়ক উষ্ণতা। গা ঘেঁষাঘেঁষি করে বসে একসঙ্গে কথা শুরু করলো সবাই। রিকির কথা মনে পড়তে ডাক দিল মুসা। এই রিকি, বসো। এত মানুষ দেখে আড়ষ্ট হয়ে গেছে রিকি। দুই হাত প্যান্টের পকেটে। ছায়া থেকে বেরিয়ে এসে আস্তে করে বসে পড়ল মুসার পাশে। দ্বিধা যাচ্ছে না কোনো মতে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল মুসা। ও আমার বন্ধু, রিকি শর। টনি জানতে চাইল, কিশোর আর রবিন এলো না এবার? ফস করে নিঃশ্বাস ফেলে বলল মুসা, না, রবিন আবার পা ভেঙেছে। কিশোর ইয়ার্ডের কাজে ব্যস্ত। তবে বলেছে সারতে পারলে দু চার দিনের জন্য হলেও চলে আসবে। কিশোর নেই, বলল মোনা নামে একটা মেয়ে। তার মানে কোনো রহস্য আর পাচ্ছ না তোমরা এবার? মুসা বলল, পেলেই বা কি? নাকের সামনে পড়ে থাকলেও হয়তো দেখতে পাবো না। হুম, তা ঠিক। জিনা, কেমন আছো? জিনা বলল, ভালো। মুসাকে জিজ্ঞেস করলো টনি, নতুন আর্কেডটা দেখেছো নাকি? সাংঘাতিক। মুসা বলল, দেখেছি, কিন্তু পয়সা আনিনি। আমার কাছে আছে। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়াতে গেল টনি। চলো খেলে আসি। ওর উঠে দাঁড়াতে গিয়েও দ্বিধা করলো মুসা। জিনার দিকে তাকালো। একসঙ্গে বেড়াতে বেরিয়ে এসে ফেলে চলে যাওয়াটা আর ঠিক হবে না। মাথা নাড়লো। না, আজ আর যাবো না। এই মাত্র ওখান থেকে এলাম। দেখা যাক কাল। টনি হেসে বলল, কাল তাহলে বেশি করে পয়সা নিয়ে এসো। বসে পড়লো আবার। চুটিয়ে আড্ডা দিতে শুরু করলো সবাই মিলে। রিকি বাদে। চুপ করে বসে আছে চাদরের কিনারে জড়সড় হয়ে। বসে আগুনের দিকে তাকিয়ে আছে। কথা শুনছে। হাতের তালুতে আনমনে অনবরত ঘোরাচ্ছে নীল লাইটারটা। ও যে অস্বস্তি বোধ করছে বুঝতে পারলো জিনা। বলল, রিকি, বসে থাকতে তোমার ভালো না লাগলে হেঁটে আসতে পারো ওদিক থেকে। আমরা আছি এখানে। হাঁপ ছেড়ে বাঁচলো রিকি। সঙ্গে সঙ্গে উঠে পড়লো লাফ দিয়ে। গোল ছায়ায় বসে থাকা ছোট ছোট বিন্দুগুলোকে চিনতে সময় লাগলো রিকির। সাগরের মাছ খেকো পাখি, টার্ন, ছোট, মসৃণ। একটা পাথরের টিলায় উঠে বসেছে সে। উঠে দাঁড়িয়েছে সে। চলতে শুরু করলো বিন্দুগুলো। এগিয়ে চলল পানির দিকে। অন্ধকার গ্রাস করে নিল ওগুলোকে।
রিকির দুই হাত পকেটে ঢোকানো, পানির দিক থেকে ঘুরল, ফিরে তাকালো পাথরের পাহাড়ের দিকে। চূড়াটা এখানে সমতল একটা টেবিলের রূপ নিয়েছে। বাদুড় উড়ছে ওটার উপরে। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার সাগরের দিকে ঘুরল সে। প্রায় অস্পষ্ট ছোট্ট একটা দ্বীপের কালো অবয়ব চোখে পড়ছে। বাতাস নিতে ভেসে ওঠা সাবমেরিনের পিঠের মতো। বাদুড়গুলো বোধহয় ওই দ্বীপ থেকেই আসে, মনে হলো তার। এত বাদুড় এখানকার সৈকতে! মুখ তুলে বেগুনি আকাশের দিকে তাকালো। একটু আগেও মাথার উপর দিয়ে উঠছিল দুটো বাদুড়, এখন নেই। সৈকতের এই অংশটুকু নৌকা রাখা ডকটা থেকে দক্ষিণে। এখানে দাঁড়ালে গাছপালায় ছাওয়া নির্জন দ্বীপটা ভালো মতো দেখা যায়। দিনের বেলায় দেখেছে। দূর থেকেই দ্বীপটা পছন্দ হয়ে গেছে তার। এর কারণ বোধহয় নির্জনতা। মানুষজন বিশেষ পছন্দ করে না সে। একা থাকতে ভালো লাগে। মসৃণ শীতল পাথরের দেয়ালে ঠেস দিয়ে অপলক চোখে দ্বীপটার দিকে তাকিয়ে রইল। কতক্ষণ এভাবে ছিল বলতে পারবে না। হুঁশ হলো যখন অস্পষ্ট হয়ে গেল দ্বীপটা। তাকিয়ে দেখলো নিচে নেমে আসছে মেঘ। চাঁদ ঢেকে দিয়েছে। কিছুক্ষণ আগে রূপালী সৈকতটাকে লাগছে লম্বা ধূসর একটা ছায়ার মতো। বিচিত্র, অদ্ভুত। ধোঁয়ার কুণ্ডলীর মতো পাক খেয়ে খেয়ে সাগরের দিক থেকে উড়ে আসতে শুরু করেছে কুয়াশা। বাতাস ভেজা, ঠান্ডা, ভারী। মুসারা কি চলে গেছে? না বোধহয়। ওকে ফেলে যাবে না। সুন্দর জায়গা, চমৎকার পরিবেশ। সবাই কেমন আনন্দ করে কাটাচ্ছে। কিন্তু ও পারে না। নিজের উপর রাগ হলো রিকির। কেন মিশতে পারে না মানুষের সঙ্গে? মেশার চেষ্টা করতে হবে এখন থেকে। কিন্তু নিজের কথায় নিজেরই আস্থা নেই। বহুবার এরকম কথা দিয়েছে নিজেকে। চেষ্টাও করেনি তা নয়, কিন্তু পারেনি। এইবার পারতে হবে। পারতেই হবে। নিজেকে বুঝিয়ে পাথর থেকে নামতে যাবে, এই সময় ফরফর শব্দ হলো মাথার উপর। মুখ তুলে দেখলো অনেকগুলো বাদুড় উড়ে এসেছে পাহাড়ের দিক থেকে। বিচিত্র ভঙ্গিতে ডানা ঝাপটে রওনা হয়েছে যেন মেঘের মধ্যে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। বাদুড়েরা খুব ভালো প্রাণী, নিজেকে বোঝালো সে। ওরা পোকামাকড় খায়, খেয়ে মানুষের উপকার করে। কিন্তু বাদুড়ের দানা ঝাপটানোর শব্দ আর তীক্ষ্ণ চিৎকার এখন আর ভালো লাগলো না তার কাছে। মেরুদণ্ডের শিহরণ তুলল। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। তাড়াহুড়ো করে নেমে এলো নিচের কুয়াশা পড়া ভেজা বালিতে। নেমেই থমকে দাঁড়ালো। সে একা নয়, আরো কেউ আছে ওর পেছনে, পাথরের চাঙড়ের আড়ালে। দেখার চেষ্টা করেও দেখতে পেল না, কিন্তু মন বলছে আছে। মাথার উপর দানা ঝাপটানোর শব্দ বাড়ছে। ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে আসছে এখন পাহাড়ের দিক থেকে। অনেক নিচ দিয়ে উড়ছে, চলে যাচ্ছে সাগরের ওপরে নেমে আসা মেঘের দিকে। ওর গায়ে এসে ঝাপটা মারছে নোনা পানির কণা মেশানো ঝোড়ো বাতাস। চোখের কোণ দিয়ে নড়াচড়া লক্ষ্য করে ছট করে পাশে ঘুরে গেল রিকি। দেখতে পেল মেয়েটাকে, ওর দিকেই তাকিয়ে আছে। কয়েক ফুট দূরে একটা পাথরের উপর দাঁড়ানো, খালি পা। ওকে তাকাতে দেখে নড়ে উঠল মেয়েটা। নিঃশব্দে পাথর থেকে নেমে এগিয়ে আসতে শুরু করলো। সুন্দরী, খুব সুন্দরী মেয়েটা। মেঘে ঢাকা চাঁদের আবছা আলোতে ওর রূপ যেন ঝলমল করছে। রিকিরই বয়সী হবে, কিংবা ২-১ বছরের বড়। মোলায়েম মধুঝরা মিষ্টি কণ্ঠে ডাক দিল মেয়েটা। হায়। ডাগর কালো চোখ মেলে তাকালো ওর দিকে। বড় বড় ফুল ছাপা কাপড়ের তৈরি সারং স্কার্ট পরনে, তার সঙ্গে ম্যাচ করা বিকিনি টপ। ঝাঁকি দিয়ে কাঁধে সরিয়ে দিল মুখে এসে পড়া লম্বা লাল চুল। হাসলো রিকির দিকে তাকিয়ে। হায়। বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে রিকির। সবার সঙ্গে মেশার চেষ্টা করবে, খানিক আগে নিজেকে দেওয়া এই কথাটা বেমালুম ভুলে গেল। মানুষ, অপরিচিত, তার উপর মেয়ে মানুষ। ইস, বালি ফাঁক হয়ে যদি গর্ত হয়ে যেত এখন, তার মধ্যে ঢুকে গিয়ে রেহাই পেত সে। কাছে এসে দাঁড়ালো মেয়েটা, বলল, আমি পথ হারিয়েছি।
পারফিউমের গন্ধ লাগলো রিকির নাকে। লাইলাক ফুলের মিষ্টি সুবাস। রিকি বলল, "আ আ কি বললেন?" মেয়েটি বলল, "পথ হারিয়েছি।" আপনি করছো কেন? আমি তোমার বয়সীই হব। ঢোক গিলে রিকি বলল, "প প প পথ হারিয়েছেন? মানে হারিয়েছো?" গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটি বলল, "হ্যাঁ, বেড়াতে এসেছি আমরা। বাবা কটেজ ভাড়া নিয়েছে। হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই পাহাড়ের দিকে।" হাত তুলে দেখালো মেয়েটা। হাতির দাঁতের মতো ফ্যাকাশে সাদা চামড়া। বলল, "এখন না বুঝতে পারছি না কোন দিক গেলে বাসা পাওয়া যাবে।" কথা বলার জন্য কাশি দিয়ে গলা পরিষ্কার করল রিকি। আমি মানে মানে মনে ধমক লাগলো নিজেকে। "এই বেটা, স্বাভাবিক হ। কথা বল ঠিকমতো।" এবং ধমকের চোটেই যেন হড়হড় করে শব্দগুলো বেরিয়ে এলো মুখ থেকে। বেশিরভাগ সামার হাউসই ওইদিকে। ফিরে তাকালো মেয়েটা, দ্বিধা করছে। "ওদিকে?" রিকি বলল, "যাবে আমার সঙ্গে?" ওদিকেই যাবো।" থ্যাঙ্কস বলে রিকিকে অবাক করে দিয়ে আন্তরিকতা দেখানোর জন্য ওর একটা হাত ধরে টান দিলে মেয়েটা। বলল, "চলো।" এক ঝলক কড়া মিষ্টি গন্ধ এসে নাকে ঢুকলো। বউ করে মাথাটা চক্কর দিয়ে উঠল রিকির। অবশ হয়ে আসছে হাত পা। জোর করে ছাড়িয়ে নেওয়ার সাহস শক্তি কোনোটাই পেল না। অদ্ভুত অনুভূতি। তাকে বাদ দিয়েই যেন পা দুটো চলতে শুরু করলো মেয়েটার সঙ্গে। মেয়েটা বলল, "এদিকে এই প্রথম এলাম। সুন্দর জায়গাটা। ছুটিটা এবার খুব ভালো কাটবে বলো?" রিকি বলল, "হ্যাঁ, হ্যাঁ, 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 খুব ভালো।" ফিরে তাকালো মেয়েটা। আড়ষ্ট হয়ে যাচ্ছ কেন এমন? কথা জড়িয়ে যাচ্ছে কেন? শরীর খারাপ নাকি তোমার? মেয়েটার কুঁচকানো ভুরু আর তীক্ষ্ণ দৃষ্টি তাকানোর সাহস হলো না রিকির। আরির দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলল, কই না তো। ও, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, বোধহয় ঠান্ডা লেগেছে।" মেয়েটা বলল, "হ্যাঁ, তা লাগতে পারে। ঠান্ডা পড়তে আরম্ভ করেছে খুব। কুয়াশাও কিরকম করে ছুটে আসছে। অবাক কাণ্ডই। সন্ধ্যায় যখন বেরিয়েছি রীতিমতো গরম ছিল।" রিকি বলল, ওই পাহাড়ে গিয়েছিলে কি করতে? একা একা তোমার ভয় করে না?" মেয়েটি বলল, "না, তোমার করে?" রিকি বলল, "না, একা থাকতেই আমার বরং ভালো লাগে।" মেয়েটি বলল, "আমারও।" এই একটা কথাতেই আড়ষ্টতা অনেকখানি কেটে গেল রিকির। হয়তো নিজের সঙ্গে মেয়েটার মিল খুঁজে পেয়েই ভেবে নিল মেয়েটাও লাজুক, সেও লাজুক। যদিও আড়ষ্টতার ছিটে ফোঁটাও নেই মেয়েটার মধ্যে। রিকির কবজিতে চেপে বসলো মেয়েটার আঙ্গুল। মৃদু হাসলো। বলল, "তাহলে তো আমরা বন্ধু হতে পারি, কি তাই না?" মনে মনে রিকি বলল, "তা পারি।" মুখ দিয়ে বের করতে পারল না। জিজ্ঞেস করলো মেয়েটা, "কোন শহর থেকে এসেছো তুমি?" রকি বিচ। পাশাপাশি হাঁটছে দুজনে। বালিয়াড়ি পাশ থেকে সরে যাচ্ছে ক্রমশ। কথা বলতে বলতে পানির দিকে টেনে নিয়ে চলছে ওকে মেয়েটা। তবে টানটা দিচ্ছে বড়ই আস্তে। হাঁটছে ধীরে ধীরে। পানির কিনারে কুণ্ডুলি পাকানো কুয়াশা। লাইলাক ফুলের গন্ধ থেকে থেকে নাকে ঢুকছে রিকির। ঘন একটা কুণ্ডুলির দিকে হাত তুলে দেখালো মেয়েটা। বলল, ওই দেখো, কেমন সুন্দর কুয়াশা। ঢুকবে নাকি? দেখবে নাকি কুয়াশার মধ্যে কেমন লাগে? রিকির ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করছে, যেও না, যেও না। কিন্তু বাধা দিয়ে নিজেকে রুখতে পারল না রিকি। এড়াতে পারল না মেয়েটার হাতের টান। আস্তে আস্তে ঢুকে গেল ঘন কুয়াশার মধ্যে। এতই ঘন
২ হাত দূরের জিনিসও চোখে পড়ে না। এরই মধ্যে একটা ঝিলিমিলি ছায়ার মতো মেয়েটাকে দেখতে পাচ্ছে সে। নাকের কাছে দুলে উঠল কি যেন। বুঝতে পারল না রিকি। লাইলাকের মিষ্টি গন্ধটা তীব্রতর হলো। তার সঙ্গে মিশে গেছে ঝাঁঝালো আরেকটা কিরকম গন্ধ। বৌ করে আবার চক্কর দিল মাথাটা। এবার আর গেল না অদ্ভুত অনুভূতিটা। এরই মধ্যে টের পেল গলায় নরম ঠোঁটের ছোঁয়া। পরক্ষণে কুট করে চামড়ায় তীক্ষ্ণ সূচ বেঁধার মতো যন্ত্রণা। একটা মুহূর্ত মাথার ভেতরে বাইরে সামনে পাক খেতে লাগলো যেন ভেজা কুয়াশা। তারপর অন্ধকার, গাঢ় অন্ধকার। কোথায় ও? আর্কেটের ভেতরে সরু গলি ধরে এগিয়ে চলল জিনা। গিজগিজে ভিড়, বোমা বিস্ফোরণ, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলি, মহাকাশ যুদ্ধ আর রেসিং কার ছুটে চলার শব্দে ছোট্ট স্বল্পলিত ঘরটার কান পাতা দেয়। এখানে নেই। কোথায়? আর্কেডের পেছনে পিন বল মেশিন নিয়ে যেখানে খেলা চলছে সেখানেও নেই। রাস্তায় বেরিয়ে এলো জিনা। খোলা বাতাসে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এত বদ্ধ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন মজা যে পায় এই ছেলেগুলো। ভিডিও গেম খেলার নেশাটা আগে ছিল না মোসার, ইদানিং ধরেছে। কিশোর আর রবিনের কথা ভেবে আরেকবার আফসোস করলো জিনা। ওরা থাকলে এই একাকিত্বে ভুগতে হতো না। মুসাও নিশ্চয়ই খেলা নিয়ে মেতে উঠতো না এতটা। মুসাকে দোষ দিল না সে। মেয়ে মানুষের সঙ্গে সারাক্ষণ যদি থাকতে না চায়, কিছু বলার নেই। আর তার নিজের মুশকিল হলো সে নিজে মেয়ে হয়েও মেয়েদের সঙ্গ তেমন পছন্দ করে না। ধুর, কাজ নেই, কর্ম নেই, কথা বলার মানুষ নেই, এই বেড়ানোটার কোনো মানে হয় নাকি? রকি বিচে ফিরে যাবে কিনা ভাবতে শুরু করলো সে। সাগর থেকে ভেসে আসছে কুয়াশার কুণ্ডুলি। অদ্ভুত সব আকৃতি নিয়ে উড়ে বেড়াচ্ছে পথের উপর। রাস্তার আলোর আশেপাশে বিচিত্র ছায়া তৈরি করছে। মেইন রোডের পাশের দোকান আর রেস্তোরাঁগুলোর দিকে তাকালো জিনা। প্রচুর ভিড়। কুয়াশার মধ্যে মানুষগুলোকে মনে হচ্ছে দল বেঁধে উঠছে। ঘন হচ্ছে কুয়াশা। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ঢেকে ফেলবে সবকিছু। প্রিন্সেস শপিং মলের পাশে আইসক্রিম পার্লারটার দিকে এগোলো সে। পেল না এখানেও। আশ্চর্য! মোসারও দেখা নেই, রিকিরও কোনো খবর নেই। গেল কোথায় ওরা? আশেপাশেই তো থাকার কথা। এ সময় বাসায় বসে আছে, এটাও বিশ্বাস করতে পারল না। ভুল করেছে। মোসাদের কটেজটা হয়ে এলেই পারত। হাই জিনা। চোরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো জিনা। না, মুসা নয়। আগের রাতে সৈকতে আগুনের ধারে পরিচয় হওয়া একটা ছেলে, সঙ্গে আরেকজন। দুজনেই ওর দিকে হাত নেড়ে চলে গেল সামনের দিকে। হারিয়ে গেল ঘন কুয়াশায়। বাড়ি থেকে বোধহয় বের হতে দেরি করে ফেলেছে মুসা। চলে আসবে এক্ষুনি ভেবে একটা স্ট্রিট ল্যাম্পের নিচে গিয়ে দাঁড়ালো জিনা। হঠাৎ বিচিত্র একটা অনুভূতি হলো। কেউ নজর রাখছে ওর উপর। ফিরে তাকাতে দেখলো ঠিক ছায়া থেকে বেরিয়ে এলো একটা ছেলে। ওর চেয়ে বছর তিনেক বড় হবে, তরুণী বলা চলে। হালকা পাতলা শরীর, তবে রোগা বলা যাবে না। গায়ে কালো সোয়েট শার্ট, পরনে গাঢ় রঙের মোটা সুতি কাপড়ের প্যান্ট, ব্যাক ব্রাশ করা কালো চুল। কাছে এসে দাঁড়ালো। অপূর্ব সুন্দর কৌতূহলী দুটো কালো চোখের দৃষ্টিতে দীর্ঘ একটা মুহূর্ত দেখলো জিনাকে। সিনেমার নায়ক কিংবা দামি মডেল হবার উপযুক্ত চেহারা। হেসে জিজ্ঞেস করলো, কারোর জন্য অপেক্ষা করছো বুঝি? এক পা পিছিয়ে গেল জিনা। তাড়াতাড়ি ছেলেটা বলল, ওহ, সরি, বিরক্ত করলাম। এই শহরের বাসিন্দা নয় ও, চামড়াই বলে দিচ্ছে। ফ্যাকাশে সাদা। এখানকার মানুষের চামড়া রোদে পুড়ে পুড়ে সব তামাটে হয়ে গেছে। তাড়াতাড়ি জিনা বলল, না না, ঠিক আছে। এই কুয়াশার মধ্যে একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। সঙ্গী পেলে মন্দ হয় না। আটকাতে চাইলো ছেলেটাকে। আপনি এখানে এই প্রথম? প্রথম এলেন? তুমি করেই বলো। আপনি শুনতে ভাল লাগে না। মাথা নাড়ল ছেলেটা। বলল,
না, আরো বহুবার এসেছি। দেখো কি কুয়াশা! এরকম আর কখনো দেখিনি এখানে। হাত বাড়িয়ে দিল জিনা। আমিও না। আমি জর্জিনা পার্কার। জিনা বললেই চলবে। জন গুডওয়ার্কার। জিনার হাত চেপে ধরে ছোট্ট একটা ঝাঁকি দিয়েই ছেড়ে দিল জিনা ছেলেটা। এতই ঠান্ডা, জিনার মনে হলো বরফের ছোঁয়া লেগেছে ওর হাতে। অনেক পুরনো নাম। তোমার পোশাকও খুব পুরনো আমলের। মাথা ঝাঁকালো জন। বলল, হ্যাঁ, পুরনো আমলটাই আমার পছন্দ। এখনকার কোনো কিছু ভালো লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো দুজনে। ঘড়ি দেখলো জিনা। 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো জন, তোমার বন্ধু আসবে আসবে তো? এখানেই দেখা করার কথা? মাথা ঝাঁকালো জিনা। বলল, হ্যাঁ, আর্কেডের সামনেই থাকতে বলেছে। শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সৈকতে যাওয়ার কথা আমাদের। কি যে হলো ওর বুঝতে পারছি না। দেখো গে, দেরি করে বাড়ি থেকে বেরিয়ে এখানে তোমাকে পাবে না ভেবে সরাসরি সৈকতেই চলে গেছে। টিনা ভাবলো, তাই তো, এই কথা তো ভাবিনি এতক্ষণ। আবার বলল জন, আজ রাতেই বেশি ভিড় থাকবে না সৈকতে। অনেকেই কুয়াশা পছন্দ করে না। ওকে খুঁজে বের করতে সময় লাগবে না। তা ঠিক। জিনার কণ্ঠে অনিশ্চয়তা। কিন্তু যা অন্ধকার। ছেলেটা বলল, চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। আমার কোনো কাজ নেই, ঘুরতেই বেরিয়েছিলাম। জিনা বলল, কিন্তু ছেলেটা বলল, আরে চলো, এই এলাকা আমার মুখস্থ। 10 মিনিটও লাগবে না ওকে খুঁজে বের করতে। কোনো রকম প্রতিবাদের সুযোগ না দিয়েই জিনার হাত ধরে টেনে নিয়ে চলল জন। পথের মোড় ঘুরে ডিউন লেনে পড়লো ওরা সোজা এগুলো সাগরের দিকে। অবাক লাগলো জিনার। যতই সৈকতের কাছাকাছি হচ্ছে, পাতলা হচ্ছে কুয়াশা। জিনার মনের কথা বুঝতে পেরেই যেন জবাব দিল জন। স্যান্ডি হলো একটা শহরের অনেক নিচুতে। স্যান্ডি হলো শহরটা অনেক নিচুতে, অনেকটা গিরিখাতের মতো জায়গায়। এতে হয় কি, সাগর থেকে কুয়াশা এসে একবার চড়াও হলে বদ্ধ জায়গায় আটকে যায়, আর সরতে চায় না। জিনা বলল, তুমি কি ভূগোলের ছাত্র? জন বলল, না, ব্যাপারটা জানি আর কি। সৈকতের কিনার থেকে সাগরের বেশ খানিকটা ভেতর পর্যন্ত আকাশে ভারী ও ধূসর মেঘ, কিন্তু কুয়াশা প্রায় নেই। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। অন্ধকারীয় ঢেউয়ের মাথায় সাদা ফেনা চোখে পড়ছে। পানির কিনারে হাঁটছে কয়েক জোড়া দম্পতি। খানিক দূরে পানির বেশ কিছুটা উপরে অগ্নিকুণ্ড জেলে বসে আড্ডা দিচ্ছে কতগুলো ছেলে মেয়ে। উচ্চ স্বরের টেপ আর রেডিও বাজছে। কাছে গিয়ে দেখলো জিনা। মুসাও নেই, রিকিও নেই। তাতে হতাশ হলো না দেখে নিজেই অবাক হয়ে গেল জিনা। তার মানে জনের সঙ্গ তার খারাপ লাগছে না। পানির কিনার ধরে পাশাপাশি হেঁটে চলল দুজনে। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে জন। অনেক কিছু জানে। একটা তিমির গল্প বলল। পথ হারিয়ে বসন্তের শুরুতে নাকি তীরে একটা অল্প পানির খাঁড়িতে এসে আটকে গিয়েছিল। ওটার বন্দি চেহারা নিখুঁত বর্ণনা দিয়ে ছবি দেখিয়ে দিল জিনাকে। শহরের লোকে বহু কষ্টে খোলা সাগরে বের করে দিয়েছিল আবার তিমিটাকে। কথা বলতে বলতে কখন যে ওরা দক্ষিণের পাহাড়ের দিকে ঘুরে গেছে বলতেই পারবে না। হঠাৎ লক্ষ্য করলো জিনা, পানির ধার ধরে তীরের অনেক ভিতরে চলে এসেছে। তার মানেই পাথরের পাহাড়। সামনেই পাথরের পাহাড়। একপাশে বেশ খানিকটা দূরে বোট ডক। ঢেউয়ের গর্জন বেড়েছে। অস্বস্তি বোধ করতে লাগলো জিনা। এত নির্জনতা তার পছন্দ হচ্ছে না। যেন তার মনের কথা বুঝতে পেরেই সহজ কণ্ঠে জন বলল, কই, সমস্ত সৈকত তো চষে ফেললাম, তোমার বন্ধুদের তো পাওয়া গেল না। বেরোয়নি হয়তো বাড়ি থেকে। পা বাড়াতে গেল জিনা। বলল, চলো ফিরে যাই। জন বলল, দাঁড়াও না, ভালোই তো লাগছে, থাকি আর একটু। জিনা বলল, না, আমার ভালো লাগছে না। সামনে এসে দাঁড়ালো জন। মুখোমুখি হলো।
হাতটা চলে এলো জিনার নাকের কাছে। অদ্ভুত একটা মিষ্টি গন্ধ নাকে ঢুকলো জিনার। বডি স্প্রে নয়, আফটারশেভ লোশন হবে হয়তো। কোন ব্র্যান্ডের লোশন ব্যবহার করে জন? জিজ্ঞেস করতে যাচ্ছিল জিনা। এই সময় চোখ চলে গেল উপরের দিকে। মেঘের নিচ দিয়ে উড়ে যেতে দেখলো কয়েকটা বাদুড়কে। এখানে অতিরিক্ত বাদুড়। জন বলল, বাদুড়কে ভয় পাও নাকি? মুখ নামালো জিনা। ভয় পাবো কেন? জন বলল, না এমনি। বাদুড়ের সঙ্গে ভ্যাম্পায়ারের সম্পর্ক আছে কিনা? স্যান্ডি হলেতে কিন্তু ভ্যাম্পায়ারের গুজব আছে। মানুষকে আক্রমণ করার কথাও শোনা যায়। জিনা বলল, ধুর, ওসব ফালতু কিচ্ছা, আমি বিশ্বাস করি না। রহস্যময় কণ্ঠে বলে হাসতে লাগলো জন। বলল, যখন পড়বে ওদের কবলে তখন বুঝবে মজা। আবার হাত বাড়ালো জিনার নাকের সামনে। মিষ্টি গন্ধ পেল জিনা। কিসের গন্ধ জিজ্ঞেস করতে গিয়ে এবারও জিজ্ঞেস করা হলো না। কথা শোনা গেল। বাঁকে আড়াল থেকে বেশ জোরেই কথা বলতে বলতে বেরিয়ে এলো একজোড়া দম্পতি। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় মুখ ফিরিয়ে তাকালো। জন আর জিনার উদ্দেশ্যে হাত নাড়ালো মহিলা। জিনাও হাত নেড়ে জবাব দিল। জনের হাত ধরে টানলো। এসো, এখানে আর ভালো লাগছে না আমার। মনে হলো দম্পতিরা আসাতে নিরাশ হয়েছে জন। অনিচ্ছা সত্ত্বেও মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, চলো। সাগরের কি অবস্থা জানতে চাইলেন মিস্টার আমান। পরনে বেদিং স্যুট, রান্নাঘরের কাউন্টারে দাঁড়িয়ে কাপে কফি ঢালছেন। চোখে এখনো ঘুম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল মুসা। বাবা মা তখনও ঘুমে। নিঃশব্দে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। সৈকতে গিয়ে দৌড়াদৌড়ি সেরে সবে ফিরেছে। সাংঘাতিক বলে টান দিল, ফ্রিজের ডালা খুলল মুসা। কমলা রসের প্যাকেট বের করলো। কফির কাপে চুমুক দিয়ে মিস্টার আমান বললেন, সাংঘাতিক মানে? খোলা জানালার দিকে বাইরে তাকালেন। পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। বললেন, ঝড়ের তো কোনো লক্ষণ দেখছি না। মুসা বলল, ঝড়ের কথা বলিনি, বড় বড় ঢেউ, বিশাল এক একটা। প্যাকেটের কোনা দাঁত দিয়ে কেটে ফুটো করে মুখে লাগালো মুসা। এক চুমুকে অর্ধেকটা খতম করে ফেলে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে তাকালো। বাবা, কখন উঠেছ? দেয়ালের ঘড়ির দিকে তাকালেন মিস্টার আমান। 9:30 বাজে। বললেন, এই মিনিট, 20 মিনিট। কেন? মুসা বলল, রিকি ফোন করেছিল? হাই তুললেন মিস্টার আমান। টেনিস খেলতে যাবে নাকি? মুসা বলল, না, সাঁতার, বডি সার্ফিং, যার ঢেউ একখান, খুব মজা হবে। ওয়্যারলেস ফোনের কাছে এসে রিসিভার তুলে কানে ঠেকালো মুসা। নম্বর টিপতে যাবে, এই সময় জানালা দিয়ে তাকিয়ে চিৎকার করে উঠলেন আমান, দেখো দেখো দেখো, একটা হামিং বার্ড। রিসিভার রেখে লাফ দিয়ে এগিয়ে এলো মুসা। কই, কোথায়? মুসা মিস্টার আমান বললেন, ওই তো, ওই ফুলটার কাছে ছিল, মিস করলে। কত বড়? মিস্টার আমান বললেন, মৌমাছির সমান। মুসা বলল, এখানে সবই মৌমাছি সমান নাকি? কাল রাতে আমার ঘরে কতগুলো নীল মাছি ঢুকেছিল, মৌমাছির সমান। এত বড় মাছি আর দেখিনি। মিস্টার আমান বললেন, এত ছোট পাখিও দেখিনি। ফুলগুলোর কাছের দিকে তাকিয়ে আছেন মিস্টার আমান। পাখিটাকে খুঁজছে তার চোখ। মুসাও তাকিয়ে আছে। কফি শেষ করে কাপটা কাউন্টারে রেখে ফিরে তাকালেন আমান। বললেন, রিকিকে ফোন করছিলে নাকি? ও হ্যাঁ হ্যাঁ। এত সকালে? এখানে এত তাড়াতাড়ি তো কেউ ওঠে না। রিকি আমার চেয়েও সকালে ওঠে। আবার গিয়ে রিসিভার কানে ঠেকালো মুসা। অনেকক্ষণ রিং হওয়ার পর ধরলেন রিকির আম্মা। আন্টি, আমি মুসা। রিকি কোথায়? ও তুমি। বাগান থেকে রিং হচ্ছে শুনলাম। এসে ধরতে দেখি দেরি হয়ে গেল। রিকি তো এখনো ওঠেনি। কাল রাতে দেরি করে ফিরেছে। দাঁড়াও দেখে আসি। আনমনে বলল মুসা। আলসেমি রোগে ধরল নাকি ওকে? ঘড়ির দিকে তাকালো।
সবসময় ভোরে ওঠা রিকির অভ্যাস। পৌনে ১০টা পর্যন্ত কখনো বিছানায় থাকে না। রিসিভার ধরেই আছে মূসা। অনেকক্ষণ পর পায়ের শব্দ শুনল। খুটখাট শব্দ। ভেসে এলো রিকির ঘুম ঝরানো খসখসে ভারী কণ্ঠ। হ্যালো? রিকি, ঘুম থেকে উঠে এলে নাকি? নীরবতা। হুম, হাই তোলার শব্দ। কাল রাতে কোথায় গিয়েছিলে? গলা পরিষ্কার করে নিল রিকি। একটা মেয়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। বিস্ময় চাপা দিতে পারল না মূসা। বলল, খাইছে? কি বললে? রিকি বলল, মেয়েটা অদ্ভুত বুঝলে? ওর সঙ্গে হাঁটতে, কথা বলতে একটুও সংকোচ হচ্ছিল না আমার। তোমাদের হলো কি? তুমি গেলে একটা অপরিচিত মেয়ের সঙ্গে, জিনা গেল একটা ছেলের সঙ্গে। হ্যাঁ, তারপর? ঘুম জড়িত কণ্ঠে গুঙিয়ে উঠল রিকি। মুসা বলল, রিকি, শুনতে পাচ্ছ? রিকি বলল, হ্যাঁ। কি জানি কি হয়েছে আমার। কিছুতেই চোখ টেনে খুলে রাখতে পারছি না। ঘুম যাচ্ছেই না। মুসা অস্থির হয়ে বলল, জাহান্নামে যাক তোমার ঘুম। মেয়েটা কে? রিকি বলল, লীলা। খুব ভালো মেয়ে। না দেখলে বুঝবে না। আমার সঙ্গে এত ভালো আচরণ করলো। আমাকে ব্যঙ্গ করলো না, ইয়ার্কি মারলো না। ওর সঙ্গে কথা বলতে কোনো অসুবিধাই হয়নি আমার। মুসা বলল, ভালো। তাও যে আড়ষ্টতা দূর হচ্ছে তোমার। সৈকতে যাবে না? না, পারবো না। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। দুর্বলও লাগছে খুব। রাতে কুয়াশার মধ্যে ঘোরাঘুরি করেছি অনেক। জ্বর-টর আসবে কিনা বুঝতে পারছি না। এলে বিপদে পড়ে যাব। মুসা বলল, কিসের বিপদ? লীলাকে কথা দিয়েছি। আজ রাতে ওকে নিয়ে শহরে ঘুরতে বেরোবো। তুমি আর জিনাও চলে আসো। আসবো। তোমার শরীর কি খুবই খারাপ? যা দারুণ ঢেউ দেখে এলাম না, সার্ফিং এ না গেলে মিস করবে। রিকি বলল, পারছি না ভাই। সত্যি খুব দুর্বল লাগছে। এত ঘুম আমার জীবনেও পাইনি। রিসিভারটা ধরে রাখতে পারছি না। রাখি, হ্যাঁ? রাতে দেখা হবে। মুসা জবাব দেওয়ার আগেই লাইন কেটে গেল। রিসিভার রেখে ভাবতে লাগলো মুসা, কার সঙ্গে সার্ফিং এ যাওয়া যায়। টনির কথা মনে পড়ল। ফোন করলো, কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও পেল না ওকে। ফোন ধরলো না কেউ টনিদের বাড়িতে। তারপর করলো জিনাকে। জিনার আম্মা ধরলেন। জানালেন জিনা বাথরুমে। দিনের বেলা কোথাও বেরোতে পারবে বলে মনে হচ্ছে না। ঘরে কাজ আছে। এত বেশি জঞ্জাল। সাফ সাফ করতে করতেই বেলা গড়াবে। হতাশ হয়ে শেষে জানালার কাছে এসে দাঁড়ালো সে। বাবা বাগানে ফুল গাছগুলোর কাছাকাছি ঘোরাঘুরি করছেন। হামিং বার্ডটাকে আবার দেখার আশা ছাড়তে পারছেন না এখনো। মনে প্রাণে তিনি একজন ন্যাচারালিস্ট। জন্তু জানোয়ার ধরতে তিন গোয়েন্দার সঙ্গে কত জায়গায় যে গিয়েছেন। আমাজনের জঙ্গলেও গিয়েছিলেন একবার। বাইরে বেরোলো মুসা। আর কোনো উপায় না দেখে বাবাকেই পাকড়াও করলো। বাবা, সাঁতার কাটতে যাবে না? ১ মিনিট। আমি দাঁড়াও। ১ মিনিট দাঁড়াও। আমি স্যুটটা পরে আসি। ভুরু কুঁচকে ছেলের দিকে তাকালেন মিস্টার আমান। ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়ল মুখে। কেন? কাউকে জোগাড় করতে পারলে না? সাগরে যখন ঢেউ বেশি, সাঁতার কাটতে নাই বা গেলাম আজ। চলো এক কাজ করি। হামিং বার্ড আর প্রজাপতির ছবি তুলেই কাটাই। একটা দুর্লভ প্রজাতির প্রজাপতিও দেখলাম ওই ঝোপটায়। ধরতে পারলে মন্দ হয় না। রাত ৮টার সামান্য পরে জিনাকে নিয়ে পিৎজা কবে ঢুকলো মুসা। একটা টেবিলে বসে থাকতে দেখলো রিকি আর লীলাকে। রিকিকে অমন লাগছে কেন? মুসার কানের কাছে ফিসফিস করে বলল জিনা। মুসা বলল, কেমন? বুঝতে পারছো না? মুসা বলল, না। জিনা বলল, ঠিক বোঝাতে পারবো না। মোট কথা অন্যরকম। পিৎজা হাউসটার খুব ভিড়। প্রায় সবই ওদের বয়সী ছেলে মেয়ে। গুতুগুতি করে টেবিলে জায়গা করে নিচ্ছে, হই হুল্লোড় করছে। মুসাদের দেখেই আড়ষ্ট হয়ে গেল রিকি। বোধহয় আগেই লীলাকে কিছু বলে রেখেছে।
লীলাই ওদের সঙ্গে পরিচয় করে নিল। বলল, হাই, আমি লাইলা, রিকির নতুন বন্ধু। অতএব তোমাদেরও লীলা বলে ডাকবে। কিন্তু নতুন বন্ধুটিকে পছন্দ করতে পারল না জিনা। লীলার বাড়িয়ে দেওয়া হাতে হাত মিলিয়ে শুকনো গলায় বলল, হাই। মুসার দিকে তাকিয়ে হেসে বলল রিকি, পিৎজার অর্ডার দিয়ে রেখেছি। লীলা জানতে চাইলো, তোমরাও কি রকি বিচ থেকে? জবাব দিল মুসা, হ্যাঁ। জিনা তাকিয়ে আছে লীলার নখের দিকে। লম্বা, নিখুঁত, সুন্দর করে নেল পলিশ লাগানো, লিপস্টিকের মতো একই রঙের। রিকির দিকে কাত হয়ে বসেছে সে। রিকির এই পরিবর্তনে অবাক হয়ে গেছে জিনা। মেয়েটার বেহায়াপনা সহ্য করছে কি করে রিকি? ধাতব ট্রেতে করে গরম গরম পিৎজা এলো। ধোঁয়া উঠছে। কেটে নিয়ে আসা হয়েছে। হাত বাড়িয়ে একটা করে টুকরো তুলে নিল মুসা, জিনা আর রিকি। লীলা নিল না, তাকালোই না প্লেটের দিকে। কৈফিয়ত দিল, পেট ভরে ডিনার খেয়ে এসেছি, এক কণাও আর ঢোকানোর জায়গা নেই। অনুরোধ করলো রিকি, আরে একটু নাও না। লীলা বলল, হুম, পারবো না, তোমরা খাও। খাবার দেখে হঠাৎ যেন কেমন হয়ে গেছে লীলা। লক্ষ্য করলো মুসা, চোখে ক্ষুধার্ত মানুষের দৃষ্টি। তাহলে নিচ্ছে না কেন? জিনাও তাকিয়ে আছে লীলার চোখের দিকে। দরজার দিকে তাকিয়ে বড় বড় হয়ে যেতে লাগলো ওর বাদামি চোখ। জিনা ফিরে তাকালো। জনকে ঢুকতে দেখে তার চোখও স্থির হয়ে গেল ওর উপর। চোখে চোখ পড়তে হেসে উঠল জন। মুসার গায়ে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, ওর সঙ্গে কাল রাতে দেখা হয়েছিল আমার। মুখ ভর্তি পিৎজা চিবোতে চিবোতে ফিরে তাকালো মুসা। বলল, ও। এক নজর দেখলো জনকে, তারপর আবার খাবারে মন দিল। ওদের দিকে এগিয়ে এলো জন। পরিচয় করিয়ে দিল জিনা। ও জন গুড ওয়ার্কার, কাল রাতে পরিচয়। জন, ও আমার বন্ধু মুসা, ও রিকি, আরও লীলা, রিকির নতুন বন্ধু। হাত মেলালো জন। একটা চেয়ারে বসলো। ট্রেটা ওর দিকে ঠেলে দিয়ে বলল, মুসা, নাও পিৎজা নাও। চেয়ারে হেলান দিল জন। বলল, নো থ্যাঙ্কস, এই মাত্র খেয়ে এলাম। তাকালোই না খাবারের দিকে। জিনাকে জিজ্ঞেস করলো, সৈকতের ধারে হাঁটতে যাবে না আজ? জনের দিকে তাকালো জিনা। আটকে রইল চোখ। কেমন সম্মোহনী দৃষ্টি জনের চোখে। জোর করে নজর সরাতে হলো জিনাকে। মুসার দিকে তাকালো। বলল, মুসা, কি করবে? মুসা হলো, আমি উম সিদ্ধান্ত নিতে পারছে না যেন মুসা। তোমার কি ইচ্ছে? জিনা বলল, হাঁটতে যেতেই ইচ্ছে করছে। লীলা বলল, আমারও, রিকির সঙ্গে। রিকির বাহুতে হাত রাখল লীলা। রিকি, কি বলো? ঘাড় কাত করলো রিকি। ভালোই হয়। মুসা বলল, ভিডিও গেম খেলতে যাবে না? ভদ্র জায়গায় ঢুকতে ইচ্ছে করছে না আর আমার। হট্টগোল, মনিটরের স্ক্রিনের আলো। না, তার চেয়ে সৈকতে খোলা হাওয়া, অন্ধকারে হেঁটে বেড়ানো অনেক ভালো। জিনার দিকে তাকালো মুসা। মাথা নাড়ল জিনা। হুম, আমিও যাচ্ছি না ওই আর্কেডে। সিনেমা ভালো লাগবে না। তার চেয়ে সাগরে খোলা হাওয়াই ভালো। হঠাৎই আবিষ্কার করলো মুসা যে এখানে বড় একা হয়ে গেছে সে। ধীরে ধীরে বলল, ঠিক আছে, যাও তোমরা। দেখি আমি বরং টনিকে খুঁজে বের করি গে। ভিডিও গেম খেলবো। ওকে না পেলে সিনেমা দেখতে যাব। একাই যাব। দ্রুত খাওয়া শেষ করলো রিকি। বেরোনোর জন্য যেন আর তর সইছে না। ওর অস্থিরতার কারণ বুঝতে পারল না মুসা। তবে বদলে যে গেছে এ ব্যাপারে জিনার সঙ্গে সেও একমত। প্রায় অপরিচিত একটা ছেলের সঙ্গে জিনার যাওয়াটা পছন্দ হচ্ছে না তার। কিন্তু কি করবে? যার সঙ্গে খুশি বেরোতে পারে জিনা। তাকে বাধা দেওয়ার অধিকার তার নেই। বাধা দিলে জিনাই বা শুনবে কেন? খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো রিকি। মুসার দিকে তাকিয়ে বলল, বিল আমি দিয়ে যাচ্ছি, তুমি শেষ করেই বেরো।
জিনার দিকে ফিরল। তোমার হয়েছে? হ্যাঁ, চলো। পেপার ন্যাপকিনে মুখ মুছে উঠে দাঁড়ালো জিনা। বেরিয়ে গেল চারজনে। দরজার দিকে তাকিয়ে থেকে চিন্তিত ভঙ্গিতে পিৎজা চিবোতে লাগলো মুসা। কিশোর আর রবিনের অভাবটা তীব্রভাবে বোধ করলো আরেকবার। ধুর, একা একা কোথাও বেড়াতে গিয়ে আনন্দ নেই। স্যান্ডি হলোর মতো এত চমৎকার জায়গাতেও না। একমাত্র ভরসা এখন টনি। ওকে খুঁজে বের করতে না পারলে সন্ধ্যাটাই মাটি হবে। দুদিন পর সকালবেলা ঘুম থেকে জেগে হঠাৎ হাই তুলতে তুলতে আড়মোড়া ভাঙলো মুসা। উঠে এসে দাঁড়ালো বেডরুমের জানালার সামনে। বাইরে উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে চোখ মিটমিট করতে লাগলো। পরিষ্কার আকাশ, গাছের মাথার উপরে উঠে গেছে সূর্য। ঘরটা গরম, আঠা আঠা লাগছে। আবার হাই তুলতে তুলতে ড্রেসারের দিকে এগুলো সে। ড্রেসারের গায়ে ধাক্কা লাগলো। ঘুম যায়নি এখনো। ড্রয়ার ঘেঁটে বের করলো বেডিং স্যুট। টেনে টুনে পরে নিল কোনো মতে। ধূপধাপ নেমে এলো রান্নাঘরে। কাউন্টারে রাখা চাপা দেওয়া এক টুকরো কাগজ দেখতে পেল। বাবা লিখে রেখে গেছেন মাকে নিয়ে চলে গেছেন এক বন্ধুর বাড়িতে। দূরে কোথাও মাছ ধরতে যাবেন সকলে মিলে। ইস, আফসোস করতে লাগলো মুসা। জানলে সেও যেতে পারতো সঙ্গে। এখানে আর কোনো আকর্ষণ বোধ করছে না। রিকি যেন কেমন হয়ে গেছে। জিনার সঙ্গেও জমছে না। গত রাতে কখন ফিরেছিল মনে করতে পারলো না। বাড়ি ঢুকে ঘড়ি দেখেনি। সিনেমা দেখে টনি আর আরো কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিল কার্নিভলে। কিন্তু বন্ধ হয়ে গেছে তখন। মাঠ অন্ধকার। মাঝরাতের পরেই হবে। হুম, এটা ঠিক। কারণ নাইট শো তো দেখেছে। তার সঙ্গে জিনা আর রিকিকে না দেখে প্রশ্ন চেপে রাখতে পারেনি টনি। বলল, জিজ্ঞেস করলো, জিনার কি হয়েছে বলো তো? জানতে চেয়েছে মুসা। কি জানি, কেন? অন্য একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, লম্বা, আমাদের চেয়ে বয়সে বেশি। এই শহরের লোক নয়। আর রিকি ঘরে একটা মেয়ের সঙ্গে। তাকেও তো এই শহরের ছেলেমেয়েরা কেউ কখনো দেখেনি। ঘটনা কি বলো তো? মুসা বলল, কি জানি, যা যেখানে খুশি ইচ্ছে ঘুরুক। আমি কি ওদের গার্জিয়ান নাকি? না, তা বলছি না, তবু দেখো, এই শহরের লোক নয় বলেই সন্দেহ করতে হবে এমন কোনো কথা নেই। আমিও তো এখানকার লোক নই। টুরিস্ট সিজন, অপরিচিত লোক আসবেই। আলোচনা আর এগোতে দেয়নি মুসা। ওখানেই চাপা দিয়েছে। চিনার কথা ভাবতেই মনে হলো ফোন করে। দিনের বেলাও কি জনের সঙ্গে বেরোবে নাকি ও? কে জানে। ঘড়ি দেখলো, 10:30 বাজে। ঢকঢক করে গিলে ফেললো এক গ্লাস কমলার রস। তাড়াহুড়ো করতে গিয়ে গলায় আটকে গেল। ব্যথা লাগলো। শুকিয়ে আছে কণ্ঠনালী। জিনাদের নম্বর ডায়াল করলো সে। 3-4 বার রিং হওয়ার পরে তুলে নিলেন জিনার আম্মা। হ্যালো, আন্টি, আমি মুসা। জিনা কোথায়? ঘুমোচ্ছে। এত বেলায়? ও তো সকাল সকালই উঠে পড়ে। কি জানি, বুঝলাম না। ঘন্টা খানেক গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে এসেছি। ঘুমই ভাঙে না। বললো শরীর খারাপ লাগছে, উঠতে ইচ্ছে করছে না। এরকম তো কখনো হয় না। হুম, কাল রাতে কখন ফিরেছে? জনের সঙ্গে কতক্ষণ ছিল জিজ্ঞেস করতে ইচ্ছে করলো মুসার। করলো না। বলল, ঘুম ভাঙলে বলবেন সৈকতে যেতে। আমি সাঁতার কাটতে যাচ্ছি। লাইন কেটে দিল সে। ঘাড়ের পেছনটা চুলকালো। রান্নাঘরের মধ্যে আরো গরম। ভারী ভেজা ভেজা বাতাস। বেজায় গরম তো আজকে। ঘরে কিংবা বাগানে না থেকে সৈকতে যাওয়াই ভালো। রিকিকে ফোন করলো। সবে উঠেছে সে। ওকে বলল সৈকতে চলে যেতে। সঙ্গে বুগি বোর্ড নিয়ে এসো। সাগরের অবস্থা জানি না। সাগরের অবস্থা জানি না এখনো। ঢেউ থাকলে সার্ফিং জমবে আজ। সৈকতে এসে দেখলো ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সকালে সাঁতারুরা। ডোবাডুবি করছে। নীলচে সবুজ ছোট ঢেউ কেটে সাঁতরে যাচ্ছে এদিক ওদিক। হলুদ আর সাদা ডোরা কাটা একটা বড় ছাতার নিচে তোয়ালে বিছিয়ে শুয়ে আছে রিকি। এই রিকি, বলে এগিয়ে এলো মুসা। ঘুম জড়িত কণ্ঠে জানতে চাইল রিকি, কি খবর? বুগি বোর্ড আনোনি?
আস্তে মাথা তুলে তাকালো রিকি। ভুলে গেছি। অধৈর্য ভঙ্গিতে নিজের বোর্ডটা হাত থেকে ছেড়ে দিল মুসা। বসে পড়ল বালিতে। পিঠে রোদ রোদ লাগছে। কাল রাতে কি করেছো? মেয়েটার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, হাই তুলল রিকি। লীলার সঙ্গে শহরে ঘুরতে বেরিয়েছিলাম। ঘোরার পর সৈকতেও যেতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি। এত ক্লান্ত লাগছিল, সোজা বাড়ি গিয়ে শুয়ে পড়েছি। মোসা বলল, উঠো, সাঁতার কাটলে শরীরে জড়তা চলে যাবে। সাড়া দিল না রিকি। এই রিকি, চুপ করে আছো কেন? নীরবতা। রিকি? মুখের উপর ঝুঁকে ভালো মতো দেখে মুসা বুঝলো রিকি ঘুমিয়ে পড়েছে। হয়েছে কি ওর? অবাক হলো মুসা। সারা রাত ঘুমিয়ে সকালে সৈকতে আসতে না আসতেই ঘুমিয়ে পড়লো আবার, এই হট্টগোলা রোদের মধ্যে। ঘুমের মধ্যেই দীর্ঘশ্বাস ফেলল রিকি। গড়িয়ে গিয়ে চিৎ হলো। আরো একটা ব্যাপার অবাক লাগলো মুসার। কোন ধরনের স্যান্টেন ব্যবহার করে রিকি? রোদে পুড়ে চামড়া তো বাদামি হবার কথা। তা না হয় হচ্ছে ফ্যাকাশে, রক্তশূন্য। সেদিন অন্ধকার যতই ঘনিয়ে আসতে লাগলো, উত্তেজনা ছড়িয়ে পড়তে লাগলো লীলার দেহে। সৈকতে এসেছে খাবারের নেশায়। পেটে প্রচন্ড খিদে, কিন্তু কোনো হোটেলে গিয়ে কিছু খেতে পারবে না। একটা জিনিস দিয়েই খিদে মেটাতে হবে, রক্ত, মানুষের রক্ত। শুরু যখন করেছে, শেষ না করে উপায় নেই। অন্যান্য রাতের মতো আজও সেই উদ্দেশ্যেই বেরিয়েছে। শিকার ঠিকই করা আছে। গত কয়েক রাত তার রক্ত পান করেই কাটিয়েছে, আজও করবে। তবে আজ শেষ। এক শিকারে বেশি দিন চালানো যায় না। বড় জোর ৩ কি ৪ বার রক্ত পান করা যায়। এর বেশি করতে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়বে শিকার। মেরে ফেললে পুলিশ আসবে, তদন্ত হবে, ঘাবড়ে যাবে লোকে। রাতে আর সৈকতে বেরোতে চাইবে না। শিকার পাওয়া কঠিন হয়ে পড়বে। তাই রিকিকে একবারে মেরে ফেলতে চায় না সে। শেষবারের মতো রক্ত খাবে আজ। রিকির আসার অপেক্ষাই করছে লীলা। আসতে দেখা গেল ওকে। হাত নেড়ে ডাকলো লীলা। ক্লান্ত ভঙ্গিতে অনেকটা বুড়ো মানুষের মতো ঝুঁকে পা টেনে টেনে এগিয়ে আসতে লাগলো রিকি। হাঁটতে শুরু করলো লীলা। ধীরে ধীরে এগিয়ে চলল নৌকা রাখা ডকটার দিকে। ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। পেছনের পানিতে ঢেউয়ের দোল খাচ্ছে ৩টে নৌকা। গায়ে গায়ে ঘষা খেয়ে মৃদু শব্দ তুলছে। ক্লান্ত স্বরে ডাকলো রিকি। লীলা, কোথায় তুমি? লীলা বলল, এই যে, এখানে এসো। এই যে এখানে, এসো। রিকি আরো কাছে আসতে হাত ধরে তাকে ছায়ায় টেনে নিল লীলা। গলার শিরাটার দিকে তাকালো। দপ দপ করে লাফাচ্ছে। ওটার ভিতরে বয়ে যাওয়া ঘন তরল পদার্থ চুমুক দিয়ে পান করার ইচ্ছাটা পাগল করে তুললো ওকে। প্রথম প্রথম ভালো লাগতো না, ঘেন্না লাগতো। ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। এখন তো বরং ভালোই লাগে। নেশা হয়ে গেছে। বাঘের যেমন নেশা হয়, আফ্রিকার মাসাইদের যেমন হয়, জ্যান্ত গরুর রক্ত শিরা ফুটো করে চুমুক দিয়ে পান করে ওরা। স্থির দৃষ্টিতে রিকির শিরাটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লীলা, রিকি, আজ কি করতে চাও? রিকি বলল, সৈকতেই বসে থাকবো। শহরে ঘোরা কিংবা সাঁতার কাটার শক্তি নেই। কেন যেন বল পাচ্ছি না শরীরে। মাথাটাও থেকে থেকে ঘুরছে। ধপ করে বসে পড়ল রিকি। ওর পাশে বসলো লীলা। কাঁধে হাত রাখলো। মুখ তুলে তাকালো রিকি। মলিন হাসি হাসলো। জবাবে লীলাও হাসলো। মাথার উপর কিচকিচ করে উঠল একটা বাদুড়। তাকালো না রিকি। চেয়ে আছে লীলার মুখের দিকে। ঠোঁট দুটো ফাঁক হলো লীলার। ঝকঝক করছে সাদা দাঁত। দুই কোণে দুটো দাঁত অস্বাভাবিক বড়, অদন্ত, নেকড়ে দাঁতের মতো। এই প্রথম ব্যাপারটা লক্ষ্য করলো রিকি। শিউরে উঠল নিজের অজান্তেই। কিন্তু কিচ্ছু করার নেই। গায়ে বল নেই।
উঠে দৌড় দেওয়ার ক্ষমতা নেই। সম্মোহিতের মতো তাকিয়ে আছে লীলার মুখের দিকে। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো মুখটা। চেপে বসলো রিকি গলার শিরার উপর। কুট করে সূচ ফোটার ব্যথা অনুভব করলো রিকি। শেষ মুহূর্তে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল লীলার মুখটাকে। পারল না। অসহায়ের মতো আত্মসমর্পণ করতে বাধ্য হলো। চোখের সামনে দুলে উঠল আধারের পর্দা। পেটের খিদে পাগলের মতো চুষেই চলল লীলা। তার গায়ের উপর ঢলে পড়ল রিকি। তারপরেও ছাড়ল না লীলা। টনক নড়ল যখন আর রক্ত বেরোলো না। শিরা দিয়ে বেরিয়ে এলো শুধু পানির মতো রস। মুখ সরালো লীলা। রিকির দিকে তাকিয়ে আঁতকে উঠল। চাপা গোঙানি বেরোলো হা হয়ে যাওয়া মুখ দিয়ে। এক ফোঁটা রক্ত রাখিনি রিকির শরীরে। খেতে খেতে মেরেই ফেলেছে। খুন। ছোট্ট দ্বীপ। গাছের মাথায় ডানা ঝাপটাচ্ছে অসংখ্য বাদুড়। ছাই রং আকাশে বিচিত্র ছায়া সৃষ্টি করেছে, ইতি উতি উড়ে বেড়াচ্ছে। নিচে ক্ষুদে সৈকতের ধারে কাঠের তৈরি কতগুলো পরিত্যক্ত কুঁড়ে। মানুষের বাসের নিদর্শন। তবে এখন আর কেউ থাকে না। চলে গেছে। নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো উপায় নেই। হয়তো এই বাধ্যবাধকতার কারণেই দ্বীপটা ছেড়ে গেছে মানুষ। তারপর থেকে এটা বাদুড়ের দখলে। জঙ্গলের মধ্যে দ্বীপের অন্ধকার একটা ঘরে অপেক্ষা করছে জন। পূব দিকে দেয়ালে ঘেঁষে রাখা একটা কফিন। জানালার চৌকাঠে ভর দিয়ে চন্দ্রালোকিত আকাশে বাদুড়ের ওড়া দেখছে। শব্দ করে নিঃশ্বাস ফেলল সে। মুখে মৃদু হাসি। উড়ে বেড়ানো বাদুড়ের আনন্দ যেন তার মধ্যেও সঞ্চারিত হয়েছে। আবহাওয়া বেশ গরম। দুঃখের বিষয়, এরকম থাকে না সব সময়। গ্রীষ্মকালটা যেন চোখের পলকে শেষ হয়ে যায় এই অঞ্চলে। লম্বা হলে সুবিধে হতো। শিকার পাওয়া যেত অনেক বেশি। আরো দ্রুত কাজ শেষ হয়ে যেত ওদের। সাগরের দিক থেকে আসতে দেখা গেল লীলাকে। ঘরে ঢুকলো। ঠোঁটে রক্ত শুকিয়ে আছে। মলিন মুখে ক্লান্ত ভঙ্গিতে ঘরে ঢুকলো। জন জানতে চাইলো, কি ব্যাপার লীলা? খবর ভালো না জন। ধপ করে কফিনটার উপর বসে পড়ল লীলা। কি হয়েছে? রিকিকে খুন করে ফেলেছি। চমকে উঠল জন। বলো কি? হ্যাঁ। রক্ত খেতে গিয়ে হুঁশ ছিল না। এমন খাওয়াই খেয়েছিস, শুষে শিবরে বানিয়ে দিয়েছি ওকে। আর আমারই বা কি দোষ বলো? পেটে এত খিদে থাকলে করবোটা কি? সর্বনাশ করেছ। পুলিশ আসবে, তদন্ত হবে। কোনো মতে আমাদের কথা জেনে গেলে রক্ষা নাই। ধাঁ করে আসবে দ্বীপে। লীলা বলল, জানবে কি করে আমরা এখানে আছি? জানবে কি করে আমরা এখানে আছি? ভেবে দেখলো জন। তা অবশ্য ঠিক, কিন্তু লীলা বলল, তাছাড়া আমি যে খুন করেছি তার তো কোনো প্রমাণ নেই। লাশটাকে সাগরে ফেলে দিয়ে এসেছি। ওরা ভাববে ডুবে মারা গেছে রিকি। ময়নাতদন্ত ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ বুঝতে পারবে না। গলার ফুটো দুটো দেখে বড়জোর অবাক হবে, কিন্তু কিসের চিহ্ন বুঝতে পারবে না। জন বলল, আমি ভাবছি অন্য কথা। সৈকতে রহস্যময় খুন হতে দেখে রাতের বেলা যদি আশায় ছেড়ে দেয় লোকে, আমরা বাঁচবো কি খেয়ে? লীলা বলল, যা করার তা তো করেই ফেলেছি। আগে থেকে এত ভেবে লাভ নেই। বসে থাকি, দেখি কি হয়। আপনারা শুনছিলেন সৈকতে সাবধান, রকিম হাসানের সৈকতে সাবধান প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমরা অচিরেই নিয়ে আসবো। সেই সঙ্গে আমাদের সাথে থাকুন। লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।